হ্যালো বন্ধুরা, আজকের পাঠ্যের বিষয় হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ঠিক আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদতে ছিল একটি বণিক সংঘ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বণিক সংস্থা ছিল। ঠিক আছে। বণিক সংস্থা ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিক স্বার্থে তারা কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। এই ঘাঁটিগুলি হলো মাদ্রাজ, মুম্বাই এবং কলকাতা। ঠিক আছে। মাদ্রাজ, বোম্বাই এবং কলকাতা। কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি তৈরি হয়। এটাও তোমরা দেখে রাখবে। 1611 থেকে 1612 খ্রিস্টাব্দ পর্যন্ত মছলিপত্তনম এবং সুরাট। 1611-তে মছলিপত্তনম এবং 1612 খ্রিস্টাব্দে সুরাটে ঘাঁটি তৈরি করে ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক কার্যকলাপ চালাতে থাকে। পরে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাসে এই বাণিজ্যিক ঘাঁটি বানায় কোম্পানি। মাদ্রাস পট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ বানিয়ে ব্রিটিশ কোম্পানি। এগুলো তো চলতেই থাকছে। তারপর হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো আমি সেখানে কভার আপ করার চেষ্টা করছি। বাংলা প্রেসিডেন্সিতে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। স্যার তারপর হচ্ছে তিনটি আলাদা আলাদা পরিষদ কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো। লন্ডনে ব্রিটিশ কোম্পানি যে পরিচালক গোষ্ঠী বা কাউন্সিল অফ ডিরেক্টর ছিল তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলত তিনটি কাউন্সিল। কাউন্সিলে একজন সদস্য এই ঘাঁটি গভর্নর নির্বাচিত করা হতো। আচ্ছা, এবার দুটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 1700 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া কাজ করবার উপর সরাসরি ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হয়। এই রকম দুটি গুরুত্বপূর্ণ আইন হচ্ছে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট, 1774 খ্রিস্টাব্দে পিট প্রণীত ভারত শাসন আইন। টুকরো কথায় আমরা দেখব রেগুলেটিং অ্যাক্ট এবং পিট আইন প্রণীত ভারত শাসন আইন। ঠিক আছে। রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী মাদ্রাজ, বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সিতে তিনটি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। গভর্নর জেনারেল বলতে একটি নতুন পদ তৈরি করা হয়। ঠিক করা হয় যে বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। তার অধীনে বোম্বাই এবং মাদ্রাজ বাণিজ্যিক ঘাঁটিগুলি গভর্নর থাকবেন। গভর্নর জেনারেল পদের মেয়াদ থাকবে 5 বছর। চারজন সদস্য নিয়ে তৈরি হবে এই গভর্নর জেনারেল কাউন্সিল। বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। কলকাতাকে কেন্দ্র করে পুরো ব্রিটিশ কার্যকলাপ চলতে থাকে, তাই কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়েছিল। ঠিক আছে। আর উইলিয়াম পিট হচ্ছে 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। উইলিয়াম পিট নতুন একটি আইন জারি করে বলেন, এই আইনের প্রণীত পিটের ভারত শাসন আইন বলা হয়। 1785 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি এই আইনটি বলবৎ হয়। এর ফলে ভারতের ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেন পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল। পিট প্রণীত আইন মোতাবেক এই বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। সেই বোর্ডকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ব্যবস্থা পুরো দায়িত্ব দেওয়া হয়। এখানে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো কভার আপ করছি, তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ওয়ারেন হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিসের সংস্কার। ওয়ারেন হেস্টিংস সংস্কার করেছিল ঠিকই, কিন্তু লর্ড কর্নওয়ালিস প্রকৃত সংস্কারক বলা চলে। কারণ হচ্ছে লর্ড কর্নওয়ালিস আইন ব্যবস্থাকে ঢেলে সাজান, প্রশাসনকে ঠিক রাখেন। তারপরে আবার ফোর্ট উইলিয়াম কলেজ তিনি প্রতিষ্ঠা করেন। লর্ড কর্নওয়ালিস, আমরা দেখব, সামনে যা যা আছে তাই আমি দেখব। 1772 খ্রিস্টাব্দে
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করা হয়। প্রতি জেলায় একটি দেওয়ানি, একটি ফৌজদারি আদালত তৈরি করা হয়। তবে আইন কানুনে মুঘল প্রভাব তখনও রয়ে গিয়েছিল, কিন্তু 1783 থেকে 1771 খ্রিস্টাব্দ পর্যন্ত দেওয়ানি বিচার ব্যবস্থা কয়েকটি পরিবর্তন ঘটে। তাদের মূল উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস। সুপ্রিম কোর্ট হচ্ছে রেগুলেটিং অ্যাক্টে 1773 খ্রিস্টাব্দ অনুযায়ী 1774 খ্রিস্টাব্দ কলকাতায় যে ইম্পেরিয়াল কোর্ট তৈরি করা হয়, 1774-এ ইম্পেরিয়াল কোর্ট তৈরি করা হয়, সেখানে একজন প্রধান বিচারপতি ও 3 জন বিচারপতি নিয়ে গঠিত হয়েছিল। ঠিক করা হয়েছে কেবলমাত্র ভারতেই থাকা ব্রিটিশ নাগরিককে বিচার করবে এই কোর্ট। কিন্তু ক্রমশ সেই কোর্টের নানান কার্যকলাপকে ঘিরে ব্রিটিশ কোম্পানির তরফে কোর্টের বিরোধিতা তৈরি হয়। প্রায় কোম্পানি তৈরি হয়। আদালতগুলি এখতিয়ারে হস্তক্ষেপ করত। এইভাবেই চলতে থাকে ইতিহাস। এবার আসছে লর্ড কর্নওয়ালিস। 1793, দেখো এই জায়গাটা গুরুত্বপূর্ণ। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলি সংহত করার কোর্ট বা বিধিবদ্ধ আইন চালু করেন। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব সংক্রান্ত দায়িত্ব আলাদা করা হয়। জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। নিম্ন আদালত রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করা যাবে। ঠিক আছে। কর্নওয়ালিস একের পর এক শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন করেছিল। পুলিশ ব্যবস্থা, মুঘল পুলিশ ব্যবস্থায় ফৌজদারি কোতোয়াল, যেগুলো কোতোয়ালি থানা নামে পরিচিত, চৌকিদার ক্ষমতা ছিল বেশি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখন এই ব্যবস্থা চালু ছিল। 1770 খ্রিস্টাব্দে বাংলার মন্বন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়। সেই ক্ষেত্রে মুঘল আমলে পুলিশি ব্যবস্থা বিশেষ কার্যকরী করা হয়নি। তাই পুলিশ ব্যবস্থাকে ইউরোপীয় তদারকি আইন ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল, কারণ ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি ঔপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিল না। কর্নওয়ালিস সেনাবাহিনীকেও ঢেলে সাজান এবং সংস্কার করেন। আমলাতন্ত্র, কর্নওয়ালিসকে আমলাতন্ত্রের জনক বলা হয়। সিভিল সার্ভিস যে পরীক্ষাটা, আর একটা কথা, 1828 খ্রিস্টাব্দে যে ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল, এখানে ব্রিটিশ কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। হেস্টিংস কলকাতা মাদ্রাসার পরিবর্তে আরবি ও ফার্সি ভাষা চর্চার উদ্যোগী নিয়েছিলেন। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল জোন্সের লক্ষ্য। এবার আসছে মেকলের প্রতিবেদন। মেকলে কি বলেছিল? 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষা প্রসঙ্গে একটি প্রতিবেদন পাশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। সেই প্রতিবেদনে মেকলে বলেন, ভারতবর্ষে ইংরেজি শিক্ষা
শিক্ষিত মধ্যজীবী শ্রেণীর মধ্যে তৈরি করা উপনিবেশিক শাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ এবং নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ। এমনকি তারা আশা করেছিলেন মেকলে, সেটাই আশা করেছিলেন মেকলে। তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষা চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলে সংস্কৃত কলেজকে বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগত উন্নত এবং তাদের হাত থেকে উপনিবেশিক হিসাবে ভারতের আধুনিকতা আসবে। সেই কারণে তার প্রতিবেদন মেকলে ভারতের প্রচলিত জ্ঞান চর্চাকে হেয় করেছিলেন। উডের প্রতিবেদন, এবার আসছে উডের প্রতিবেদন, ঠিক আছে। 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাতে উড প্রতিবেদন বা উডের ডিসপ্যাচ বলা হয়। এই ডিসপ্যাচকে সরকারের প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যমে ইংরেজি ও ভারতীয় দুই ধরনের শিক্ষা চর্চার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়। 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। এইটা গুরুত্বপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। এটা হচ্ছে কলকাতা, মুম্বাই, মাদ্রাস। এবার আছে জমি জরিপ করেন জেমস রেনেল নদীপথগুলি জরিপ করেন। এবার ইজারাদারি ব্যবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দিয়ে থাকে। ব্রিটিশ কোম্পানি বাংলা প্রেসিডেন্সির ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে নানান পরীক্ষা শুরু করে। প্রথমে জমি নিলামে সর্বোচ্চ বেশি ডাক যে দেবে ব্যক্তি জমিদার, তাকে দেওয়া হতো প্রতি 1 বছর অন্তর অন্তর সেই ব্যক্তিকে ভূমি রাজস্ব বন্দোবস্ত করা হতো। 1 বছর অন্তর অন্তর একজন ব্যক্তির সঙ্গে কোম্পানির ভূমি রাজস্ব বন্দোবস্ত করে। 1772 খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিং নদিয়া জেলার একটি নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে। এটা প্রথম শুরু হয় কোথায়? নদিয়াতে। সেই বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমি নিলামে সবচেয়ে বেশি খাজনা দিতে ডাক দেবে তার সঙ্গে কোম্পানি এক জমির বন্দোবস্ত করবে 5 বছরের জন্য। ওই ব্যক্তিকে ইজারা দেওয়া হতো বলে ওকে ইজারাদারি বন্দোবস্ত বলা হয়। তার পাশাপাশি ইজারার মেয়াদ 5 বছর ছিল বলে তাকে পাঠশালা বন্দোবস্ত বলা হয়। তবে দ্রুত ইজারাদারি বন্দোবস্ত বেশ কিছু সমস্যা দেখা দেয়। ইজারাদারি গ্রাম সমাজের বাইরের লোকজন হওয়ার জন্য ঠিকমতো রাজস্ব নির্ণয় করা হয়নি। ফলে অনেক ক্ষেত্রে ধার্য রাজস্বের বাস্তব রাজস্ব আদায় থেকে বেশি হয়ে গিয়েছিল। সেই জন্য দেখা যায় ইজারাদারি অনেক দেয় রাজস্ব শোধ করতে ব্যর্থ হয়। তাই 1790 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে এবং কিন্তু ক্রমে এইসব বন্দোবস্ত তুলে দিয়ে ব্রিটিশ কোম্পানি গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা 1793 খ্রিস্টাব্দে হয়। এর ফলে বাংলা ভূমি রাজস্ব বন্দোবস্ত নতুন পর্যায়ে শুরু হয়। পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চলে জমি জরিপ ও ভূমি রাজস্ব নির্ণায়ক বিষয়ক কার্যকলাপ চলেছিল। আচ্ছা, এরপরে তোমার প্রশ্নটা পরবর্তী সেশনে করানো হবে, যেই প্রশ্নগুলো আছে এখন 4th চ্যাপ্টার। আচ্ছা, আমি তাহলে পরের দিন প্রশ্নগুলো তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? গুড বাই। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রচুর হেল্প হবে, ঠিক আছে? সঠিক এবং অথেন্টিক ক্লাস পেয়ে যাবে।